আমি ডাক্তার বি.এম. আতিকুজ্জামান, ফ্যাকাল্টি কলেজ অফ মেডিসিন, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা, অরল্যান্ডো, ফ্লোরিডা থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। এর আগে কয়েকটি পর্যায়ে আমরা কোভিড ভাইরাসের বিভিন্ন দিক নিয়ে বাংলাদেশে এবং আমেরিকাতে কি হচ্ছে সেটি আলোচনা করেছি। আজকে আমরা আমাদের দক্ষিণ আমেরিকার, বিশেষ করে নিউ ইয়র্কের একজন বিশেষজ্ঞকে আপনাদের সামনে নিয়ে এসেছি এবং তার অভিজ্ঞতার আলোকে এই করোনা ভাইরাসের চিকিৎসার ব্যাপারে আমরা বাংলাদেশে কতটুকু প্রভাব বিস্তার করতে পারি বা প্রভাব ফেলতে পারি সে ব্যাপারে আলাপ করব। আজকে আমাদের সাথে আছেন ডাক্তার মাহমুদ এম আলম। ডক্টর আলম ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট প্রফেসর, হফস্ট্রা নর্থওয়েল স্কুল অফ মেডিসিন, নিউ ইয়র্কের। তিনি একজন বোর্ড সার্টিফাইড ইন্টারনাল মেডিসিন এবং ইনফেকশাস ডিজিজ ডাক্তার, একজন কনসালটেন্ট হিসেবে উনি কাজ করছেন ইনফেকশাস মেডিসিনে, প্লেন ভিউ নর্থওয়েল ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে। প্রথমে আমি ডক্টর আলমকে আজকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি যে ব্যাপারটা আলোকপাত করতে চাই, নিউ ইয়র্কে করোনা ভাইরাসের পরিস্থিতি কেমন? ধন্যবাদ আদিক। আমেরিকাতে যে পরিমাণ করোনা ভাইরাস অ্যাফেক্টেড হয়েছে, যেভাবে নিউ ইয়র্ক না হলো তোমার এপিক সেন্টার, সো এই পর্যন্ত আমেরিকাতে অ্যাবাউট 60,000 পেশেন্ট মারা গেছে এবং মোস্টলি আর হাই কোমরবিড কন্ডিশনস অ্যান্ড এবং এজ একটা ফ্যাক্টর এখানে, ওল্ড এজ পেশেন্টস অ্যান্ড ইয়াং পেশেন্টও মারা যাচ্ছে, বাট কম্পারেটিভলি ওল্ড এজ। আর নিউ ইয়র্কের ব্যাপারে আমি যেটা বলবো যে এখানে কেন এত বেশি COVID-19 কেসেস আমরা পেয়েছি, সেটা হলো যে আমাদের এখানে নিউ ইয়র্কের যে 5টা বড় আছে তার মধ্যে পপুলেশন ডেন্সিটি খুব বেশি। পার্টিকুলার আমি বলতে চাই যে আমাদের বাঙালি পপুলেশন যেখানে বেশি সেটা হলো জামাইকা, ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন। এই সমস্ত জায়গাতে যেহেতু পপুলেশন বেশি এবং জামাইকাতে বা জ্যাকসন হাইটে, সেহেতু এই ভাইরাসটা স্প্রেড করছে খুব বেশি করে। এইখানে যেহেতু ইনিশিয়ালি সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপারটা আমরা খুব প্রথমেই আমাদের, আমি জানি এটা আমাদের ল্যাক ছিল কিনা, অ্যাট দ্য বিগিনিং যখন নাকি চায়নাতে যখন এটা শুরু হলো এই ডিজিজটা ডিসেম্বরে চায়নাতে, তারপরে আমি মনে করি পার্সোনালি যে আমরা যখন নাকি আমাদের ইউএসএ থেকে যখন নাকি তোমার প্লেনের রেস্ট্রিকশন শুরু করলো সোশ্যাল ডিস্টেন্সিং, আই বিলিভ ইট ইজ অলরেডি স্প্রেডেড, এটা অলরেডি ছড়িয়ে গেছে এবং যার জন্য আমরা বুঝতে পারি নাই, মানে আমাদের বাঙালি কমিউনিটির কথা বলতেছি। তারপরে যেহেতু এটা হাই পপুলেটেড এরিয়া, সেহেতু এখানে ডিজিজটা ভীষণভাবে স্প্রেড করেছে। এভরিডে উই গট কল অ্যাবাউট হান্ড্রেডস অফ কল। তো বাঙালি কমিউনিটি তাদের যে প্রশ্ন, তাদের যে সমস্যা, এবং দে আর সো ওরিড এবং প্যানিকিং। সো এখানে বাঙালি কমিউনিটির অনেকে মারা গেছে, অনেকে এখনো হসপিটালাইজড। লাইক রাইট নাও আমার হসপিটালে একজন বাঙালি আছেন যে ফাইটিং ফর সার্ভাইভ। আমাদের 4জন বাঙালি ফিজিশিয়ান মারা গেছে আমাদের বন্ধু নিউ ইয়র্কে। সো নিউ ইয়র্ক ইজ এপিক সেন্টার। এখন দেখা যাচ্ছে যে যদিও নিউ ইয়র্কে এখন অ্যাডমিশনটা কমে আসছে, আইসিইউ অ্যাডমিশন কমে আসছে, হসপিটাল অ্যাডমিশন কমে যাচ্ছে, কিন্তু মর্টালিটি এখনো হাই এবং ভেন্টিলেটর যে যারা যাচ্ছে দেখা গেছে যে 80% বেশি রিকভার করে না। হ্যাঁ, যার জন্য এখন আমাদের ট্রেন দেখা যাচ্ছে যে টু অ্যাভয়েড দ্য ভেন্টিলেশন, টু প্রোভাইড দ্য হাই ফ্লো অক্সিজেন। তো আমার কাছে মনে হচ্ছে যে যদিও এখন হসপিটালের নাম্বারটা একটু কমে আসছে, কিন্তু মর্টালিটি এখনো রিমেইন সেম, এবং পার্টিকুলারলি আমাদের বাঙালি কমিউনিটিতে অনেক লোক মারা যাচ্ছেন। আমি আপনাদের হসপিটালের, বিশেষ করে নর্থওয়েল হেলথ সিস্টেমটা, এটা নিউ ইয়র্কের একটি প্রেস্টিজিয়াস বড় একটা হেলথ কেয়ার সিস্টেম। আমি এটা ডাটা জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে দেখেছি যে সেখানে পরিষ্কারভাবে বলেছে যে যে পেশেন্টগুলো ভেন্টিলেটরে ছিল তাদের মধ্যে শতকরা 87% মারা গেছে। তার মানে যারা ভেন্টিলেটরে ছিল, যে সমস্ত রোগী যারা খুব সিভিয়ারলি সিক ছিল, অ্যাবাউট শতকরা 4% রোগীর মতন,
তাদের আউটকামটা ভালো হয়নি। এবং এও দেখেছি যে নিউ ইয়র্কে যাদের এই এই করোনা ভাইরাসটা প্রকটভাবে হয়েছে, তারা হলো প্রধানত যাদের বডি মাস ইন্ডেক্স বেশি, যারা স্থূলকার কিংবা যাদের শরীরের ওজন বেশি, এবং যাদের কিছু কিছু কোমরবিড কন্ডিশন রয়েছে, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কিডনি ডিজিজ কিংবা ইমিউনোসাপ্রেশন। সেদিক দিয়ে আরো একটা জিনিস, যে নিউ ইয়র্কের সাথে বাংলাদেশের তুলনা করলে দেখা যায় যে বাংলাদেশে এরকম কোমরবিড কন্ডিশন অনেক রোগীরই আছে, এবং অনেক রোগী, অনেক মানুষই প্রাইমারি হেলথ কেয়ারের সাহায্য নেন না। আমরা যদি দেখি যে নিউ ইয়র্কের সাথে বাংলাদেশের কিছুটা মিল আছে, কিন্তু বাংলাদেশের যে একটা অ্যাডভান্টেজ, যে তারা মানে ডিজিজটা বাংলাদেশে এট দ্য সেম টাইম বাংলাদেশে হয়নি। প্রথমে চায়নাতে হয়েছে, আমরা তারপর ইটালিতে দেখেছি, তারপর নিউ ইয়র্কে, আমেরিকা বিশেষ করে নিউ ইয়র্কে দেখেছি। বাংলাদেশে এখন দেখছি এই রোগের প্রকট বৃদ্ধি পাচ্ছে, এবং সে আঙ্গিকেই আমরা আলাপ করব আপনার সাথে। কারণ আমাদের বাংলাদেশের যেটা বড় সমস্যা, যে বাংলাদেশে খুব সিরিয়াস রোগী যেটা আপনি ট্রিট করেছেন নিউ ইয়র্কে, সেই রোগীর সংখ্যা বা ট্রিটমেন্ট দেওয়ার যে প্রসেস, সেটা নেই। বাংলাদেশে ভেন্টিলেটর, টোটাল ভেন্টিলেটর সব মিলিয়ে হয়তো 600 থেকে 700 ভেন্টিলেটর আছে, এবং তার মধ্যে অধিকাংশই কিন্তু বেসরকারি হসপিটালে, যেটা কোভিড ডেজিগনেটেড হসপিটাল না। আমি আপনার কাছে যে প্রশ্নটা জিজ্ঞেস করতে চাই, যে বড় একটা সংখ্যা, শতকরা 80% আপনি নিউ ইয়র্কে যেটা দেখেছেন, আমাদেরকে একটু বলুন যে কি পরিমাণ রোগী, আপনি যদি রোগীদের এপিডেমিওলজি দেখেন, কি পরিমাণ রোগী কোভিড পজিটিভ ছিল কিন্তু তাদের সিমটম ছিল না বা সিভিয়ার সিমটম ছিল না, কিংবা যাদের সিভিয়ার সিমটম ছিল হসপিটালে ভর্তি হতে হয়েছে কিন্তু ভেন্টিলেটর লাগেনি। আপনি যদি একটু আমাদেরকে ওটা একটু বলেন। কোভিড সিমটম যেটা তুমি আমরা যদি বলি মোস্ট কমন সিমটম কোনটা কোভিড পেশেন্টদের, তো 80 to 85% তোমার ফিভার, তারপরে 80% তোমার শর্টনেস অফ ব্রেথ, কফ। কিন্তু তারপর আমরা দেখা গেছে যে ফিভার, কফ এন্ড শর্টনেস অফ ব্রেথ, এই তিনটে মেজর আমরা বলি যে মেজর সিমটমস। হ্যাঁ, কিন্তু দেখা গেছে যে এর সাথে আরো কিছু সিমটমস আছে, যেমন এট দ্য বিগিনিং আমরা সেটা দেখিনি, পরে আলটিমেটলি আমরা পেয়েছি। সেটা হলো তোমার 20% এবং ডায়রিয়া প্রেজেন্ট করে, 6 to 7% ম্যালেজ, চেঞ্জ অফ স্মেল, হ্যাঁ, টেস্ট সেন্সেশনের প্রবলেম, তারপরে তোমার কফ, থ্রোট পেইন, হেডেক, উইকনেস, ডিজি। ম্যালেজ এন্ড উইকনেস এটা কমন, কিন্তু তোমার ওই হেডেক, ডিজিনেস, ডায়রিয়া 20%, হেডেক 6 to 7%, nausea, vomiting about 10%, and change of smell এবং টেস্ট সেন্সেশন about 10%। তারপরে আর যাদের বয়স একটু বেশি, আন্ডারলাইন কোমরবিড কন্ডিশন, তাদের দেখা গেছে চেঞ্জ অফ মেন্টাল স্ট্যাটাস। এখন যদি আমরা এই সিমটমস ওয়াইজ যদি দেখি, কোভিড-19 পেশেন্ট গুলোকে দেখা যাচ্ছে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। তো কোভিড পেশেন্টের পজিটিভ কিন্তু অ্যাসিমটোম্যাটিক, তারপরে আছে মাইল্ড, যেটা কোভিড পজিটিভ কিন্তু মাইল্ড সিমটমস লাইক ফিভার, কফ, ম্যালেজ, হেডেক, ডায়রিয়া, বাট নো শর্টনেস অফ ব্রেথ। এটা হলো মাইল্ড। তারপর হলো মডারেট। মডারেট হলো যেখানে শর্টনেস অফ ব্রেথটা আসবে, কফ, হেডেক, ডিজিনেস, সব সিমটমস কিন্তু শর্টনেস অফ ব্রেথ। শর্টনেস অফ ব্রেথ আর পালস অক্সিমেট্রি মেনটেন করবে, যেটা হলো 93 উপরে। এরপরে আমরা বলতে পারি যে সিভিয়ার কোনটা। ফোর্থ ক্যাটাগরি হলো সিভিয়ার। সিভিয়ারের জন্য 4টা ক্যাটাগরি তো আমরা বলি যে সিভিয়ার, যেটা নাকি রেসপিরেটরি রেটটা বেশি, হ্যাঁ, শ্বাসকষ্ট বেশি হয়, 30 উপরে চলে যায়। তারপরে যে রুম টেম্পারেচার, রুম এয়ারে যে পালস অক্স, সেটা 93 নিচে। তারপর হলো আমরা চেস্ট এক্স করে ফাইন্ডিং যেটা পাই যে ইনফিলট্রেট মোর দেন 50%। তারপর আমরা হসপিটালে যেটা করি সেটা হলো যে অক্সিজেন একটা রেশিও, আর্টেরিয়াল প্রেশার অফ অক্সিজেন এবং ফ্রিকশন অফ অক্সিজেনের প্রেশারের রেশিওটা লেস দেন 300। এই 4টা ক্যাটাগরি ইজ হাই রিস্ক পেশেন্ট। এই 4টা ক্যাটাগরি ক্যান টার্ন ইনটু ক্রিটিক্যাল কেয়ার, মানে আইসিইউ অ্যাডমিশন হতে পারে, এবং তাদের জন্য তখন আর তখন আমরা বলি যে ক্রিটিক্যাল যে 4 থেকে 5% হয়, তারা কোনটা রেসপিরেটরি ফেইলিওর প্লাস মাইনাস সেপটিক শক অর মাল্টি অর্গান ফেইলিওর। আমরা দেখেছি এভাবে পেশেন্ট গুলো আসে। বাট এখানে আরেকটা কথা হলো যে সমস্ত পেশেন্টের ধরো সিওপিডি আছে, মরবিড ওবেসিটি, তারা এই মডারেট থেকে খুব দ্রুত সিভিয়ারে টার্ন করতে পারে। দ্যাট ইজ দ্য ক্যাচ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যে পেশেন্ট বলতেছে যে আমার শর্টনেস
কফ আছে, ফিভার আছে, ভালোই আছে, পালস অক্স মেনটেন করতেছে, কিন্তু দেখা গেছে আলটিমেটলি শর্ট পিরিয়ড অফ টাইম তাদের শর্টনেস বৃদ্ধি পেয়ে গেছে। এবং আমরা অনেক বাঙালি পেশেন্টের সাথে কথা বলছি, যারা বাঙালি এখানে যারা আছে, তারা এতই প্যানিক ছিল যে সমস্ত পেশেন্টের শ্বাসকষ্ট হয়েছে, দে আর স্কেয়ার্ড টু গো টু দ্য হসপিটাল। তারা মনে করে যদি হসপিটাল আমি চলে যাই তাহলে আমি আরো সিমটমস ডেভেলপ করব। তো দে কুড নট স্লিপ ইন দ্য নাইট টাইম, সো দে আর প্যানিকিং। সো আলটিমেটলি কথা হলো যে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা অ্যাসিমটোম্যাটিক থেকে কোন পর্যায়ে মডারেট আসতেছি, কোন সিভিয়ার আসতেছি, এবং কখন আমাদের হসপিটালে যেতে হবে, এবং কখন উই হ্যাভ টু টক টু দ্য প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান আর ডাক্তারের শরণাপন্ন হয়ে অ্যাডভাইস নেওয়ার জন্য। বাংলাদেশে কিছু কিছু জিনিস সীমিত। আমরা জানি যে ভেন্টিলেটর কম কিংবা স্পেশালাইজড ফ্যাসিলিটি কম। গতকাল একজন বিশেষজ্ঞের সাথে আলাপ করেছিল এবং তিনি বলেছিলেন যে অধিকাংশ রোগীকে বাসায় থাকার জন্য অ্যাডভাইস করা, যেটি আপনি বললেন যে যাদের মডারেট সিমটমস আছে তারা বাসায় থাকা উচিত। এর মধ্যে অবশ্য একটা ক্যাচ আছে, সেটি হলো যে এই রোগীগুলোকে আমাদেরকে ডায়াগনোসিস করা দরকার, কারণ এরা যদি ডায়াগনোসিস না হয় এবং তারা যদি কমিউনিটিতে চলে যায় তখন তারা কিন্তু এই রোগটা ছড়াবে খুব দ্রুত গতিতে, যেটা আমরা দেখেছি নিউ ইয়র্কে। আপনি আমাদেরকে চিকিৎসার ব্যাপারে একটু বলেন যে যে সমস্ত রোগীরা আপনার বাসা থেকে হসপিটাল পর্যন্ত চলে আসলো, আমরা তাদেরকে কিভাবে চিকিৎসা করবো। আমরা জানি যে অনেকগুলো ট্রিটমেন্ট আমরা চেষ্টা করেছি, হাইড্রক্সিক্লোরোকুইনের চেষ্টা করেছি। আপনি নিজেও একটি গবেষণার সাথে যুক্ত ছিলেন ডক্সিসাইক্লিনের সাথে এবং অ্যাজিথ্রোমাইসিনের সাথে, যেটা পাবলিশড হয়েছে এবং আমরা নিউ ইয়র্কের বিভিন্ন মিডিয়াতে দেখেছি। তো আমরা রেমডেসিভির হিসেবে শুনছি, আজকে দেখেছি ল্যান্সেটের আর্টিকেল, গিলিয়াডের ডাটা কিংবা উপাত্ত দেখেছি। আপনি যদি আমাদেরকে ট্রিটমেন্টের ব্যাপারে কিছু বলেন। আচ্ছা, যেমন আমরা যদি ট্রিটমেন্টে যাই তাহলে এখানে দুই ধরনের ট্রিটমেন্ট। একটা হলো যে কমিউনিটি বেসড, যেখানে আমরা যেখানে প্রথমেই বলেছি যারা পেশেন্টের যখন কল করে যে তার জ্বর হচ্ছে, কফ হচ্ছে, শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, তখন আমরা বলি যখনই শর্টনেস অফ ব্রেথ দেন উই টেক ইট ভেরি সিরিয়াসলি, সো গো টু দ্য হসপিটাল। এবং আমরা হসপিটাল যাওয়ার পর আমরা যেটা করি, তো আমরা টেস্ট করি নেজাল সোয়াব, নেজোফেরেঞ্জিয়াল সোয়াব, যেটা যে অলওয়ে ডিপ ডাউন টু তোমার ফেরেঞ্জিয়াল ওয়াল থেকে। ওটা না পারলে তো আমরা ওরোফেরেঞ্জিয়াল সোয়াবটাও নেই, এটা বলে আরটিপিসিআর টেস্ট যেটা আমরা করি। তারপরে আমরা একটা পেশেন্ট হসপিটাল যাওয়ার পর আমরা যেভাবে দেখি সেটা হলো যে ইট ইজ এ টিম অ্যাপ্রোচ। তোমার ওখানে আমাদের একটা কোভিড ইউনিট থাকে হসপিটালে, কোভিড টিম থাকে, তো আমরা ওইখানে ওইভাবে অ্যাপ্রোচ করি পেশেন্টকে। পেশেন্ট আসার পরে যেমন আমরা আইভি লাইট ইউজ করি, নর্মাল ওয়ার্কআপ করি, কোভিড টেস্ট, ফ্লুইড, তারপরে তোমার এক্স রে, তারপরে ইকেজি সবকিছু করি। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট আমরা দেখি যে পালস অক্সটা মেনটেন হচ্ছে কিনা। তারপরে আমরা দেখি যে পেশেন্টের সিভিয়ারিটি, প্রথম অক্সিজেন দিতে হচ্ছে, তারপরে নন ব্রিদিং কিনা, সেটাও যদি কাজ না করে তখন আমি ট্রান্সফার করি ডিফারেন্ট ফ্লোরে, যেমন হাই ফ্লো অক্সিজেন দেওয়ার জন্য। এবং উই ট্রাই আওয়ার বেস্ট টু নট টু গো টু দ্য ইন্টুবেশন ভেন্টিলেটর। সো আমি নিজেও আমাদের একটা সাউথ শোর হসপিটাল আছে রিহ্যাব, তখন আমরা 50 বেডের একটা রিহ্যাব ইউনিট রান করি আমি, সেটা হলো ভেন্ট ইউনিট আর কি। তো ওখানে আমরা দেখেছি যে ম্যানেজমেন্ট আমাদের মেইন হলো যে সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট, কিন্তু যখন নাকি কোভিড ভাইরাসটা যখন নাকি ফুল ব্লোন হয়ে যায়, যখন নাকি সাইটোকাইন স্ট্রমটা হয়, অথবা যখন নাকি সেপটিক শকের দিকে চলে যায়, তখন ইট ইজ স্ক্যারি। তখন উই ট্রাই আওয়ার বেস্ট যে কি করা যেতে পারে। তো এখন যেমন আমরা বলতে পারি যে অ্যান্টিভাইরাল কিছু মেডিকেশন আছে, স্টেরয়েড আছে, ইমিউনোগ্লোবুলিন আছে, কনভোলেসেন্ট সেরার ট্রিটমেন্ট আছে, কিছু প্রোটিয়াস ইনহিবিটর আছে, যেটা নাকি ক্যালিট্রাস, সেটা কোনো কাজ করে নাই। কিন্তু আমরা যখন দেখি যে একটা পেশেন্ট ভেন্টিলেটরে গেছে অথবা মডারেট, তখন আমরা অ্যান্টিভাইরাল মেডিকেশন দেওয়ার চেষ্টা করি। যেমন এটা আমরা এর আগে ফ্রেঞ্চ ডেটা এবং চাইনিজ যদি ভেরি স্লিম, ভেরি অল্প, ভেরি অ্যানেক্ডোটাল ডেটা, বাট দে শোড সাম ভাইরাল ইমপ্রুভমেন্ট। সো আমরা হাইড্রক্সিক্লোরিন চেষ্টা করি, তো হাইড্রক্সিক্লোরোকুইন দেই। তারপরে আমাদের যেমন ক্রাইটেরিয়া আছে কিছু রেমডেসিভির ট্রায়াল, তারপরে মনোক্লোনাল অ্যান্টিবডি। যেমন একটু আগে আমার পেশেন্টের সাথে কথা হলো, ওকে আমরা টিক্লিজিমিব দিচ্ছি আর কি, মনোক্লোনাল অ্যান্টিবডি। আরো কিছু পেশেন্ট রেমডেসিভির ট্রায়ালে ওরা পাচ্ছে আর কি। তো এখন সবচেয়ে বড় কথা হলো যে অ্যান্টিভাইরাল মেডিকেশন গুলো, নান অফ দ্য মেডিকেশন ইয়েট দ্যাট অ্যাকর্ডিং টু NIH গাইডলাইন যেটা ছিল কালকে পর্যন্ত, যে নান অফ দ্য মেডিকেশন ওরা বলে না যে ইয়েস অর নো। ইয়েস ওরা বলছে এগেইনস্টে
যেমন হাইড্রক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন শুড নট ইউজ। They suggest against it. আমেরিকাতে হোক বাংলাদেশে হোক, they should not use together hydroxychloroquine and azithromycin, period, because both are cardiotoxic. And তারপরে তো আমরা যদি আসি যে অ্যান্টিভাইরাল মেডিকেশন যেগুলো আছে, যেটা হলো রেমডেসিভির হলো নিউক্লিওটাইড অ্যানালগ, আরএনএ পলিমারেজকে ইনহিবিট করে। বাংলাদেশে একটা মেডিসিন এখানে ইউজ করতেছে, এটা এভিগ্যান যেটাকে বলে, ফ্যামিপিরিন, যেটা নাকি তোমার অলসো ইনহিবিট করে আরএনএ পলিমারেজকে। কিন্তু রেমডেসিভির যে ক্লিনিক্যাল ট্রায়ালটা যে ডেটা আজকে আমরা পেলাম, যদিও সেটা ল্যান্ডসেটের সাথে একটু ডিফারেন্ট, সেখানে বলতেছে যে তোমার মর্টালিটির কোনো বেনিফিট নেই উইথ দ্য রেমডেসিভির। সো ফার যে ডেটাটা বের হয়েছে সেখানে হলো 8% রেমডেসিভির গ্রুপ and 11.6% হলো প্লেসিবো গ্রুপ, বাট ইট ইজ নট ক্লিনিক্যালি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। বাট ওরা বলতেছে যে duration of symptoms or its length of hospitalization, it is better remdesivir 11 days versus 15 days, which is statistically significant. So আমরা মনে করি যে remdesivir had a good promise, it can good outcome. তারপর যদি আমরা একটা আরো মেডিসিন যেগুলো আছে আমরা যদি দেখি, interleukin 6 inhibitor, there is anecdotal data. Interleukin 6 এ দেখা গেছে যে এর কোনো র্যান্ডমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল নাই, ছোট ছোট কিছু ক্লিনিক্যাল অবজারভেশনে গেছে, দেখা গেছে যে ইট হ্যাজ লিটল আউটকাম ইন্টারলিউকিন 6। তারপরে 5টা তোমার কনভ্যালেসেন্ট টাইটার যেটা, ওখানেও দেখা গেছে যে এখন তো আমাদের হসপিটাল, তারপর আরো অনেক হসপিটালে এটা ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে কনভ্যালেসেন্ট সেরামে, সেটাও আমরা দিচ্ছি অ্যাকর্ডিং টু ক্রাইটেরিয়া। রেমডেসিভির আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে টু পুট ইন দ্য ক্লিনিক্যাল ট্রায়াল। Interleukin 6 inhibitor, তারপরে interleukin 1 inhibitor, they have some anecdotal data, but the guideline, মানে NIH guideline, কর্নেলের যে আইডি চিফ, উনার আন্ডার ডক্টর মাসুর, হেনরি মাসুর ফ্রম NIH, তারা এই গাইডলাইনটা ট্রিট করেছে। They are my mentor, actually I talk to them actually. So তাদের কথা হলো যে এই সমস্ত মেডিকেশন they are not in favor or not against. It is because there's no randomized clinical trial data. So it is up to the clinical physician and it should be used case by case. কিছু কিছু মেডিসিন ওরা বলছে টোটালি এগেইনস্ট এ, যেমন ক্যালিট্রা, লিপোনেভির, রিটেনোভির যেটা, সেটা প্রোটিয়াস ইনহিবিটর, ইট ডাজ নট ওয়ার্ক। তারপরে আর কি আছে, তারপরে যে ইন্টারলিউক, তারপরে আছে জেকে ইনহিবিটর যেগুলো, সেটাও তেমন কোনো কাজ করে না, বিকজ যে বলছে নট টু ইউজ ইট বিকজ হাই ইমিউনোসাপ্রেশন। So far আমাদের হসপিটাল আমরা যেটা করি সেটা হলো একটা পেশেন্ট আসলে আমরা ট্রাই টু গিভ দ্য সিমটোম্যাটিক ট্রিটমেন্ট ফার্স্ট। যদি মডারেট কেস পেশেন্ট, যেগুলো টু সিভিয়ার যেগুলো পেশেন্টের, আমরা দেখি যে অ্যান্টিভাইরাল ইউজ করা যায়, রেমডেসিভির অর মনোক্লোনাল অ্যান্টিবডি অথবা কনভ্যালেসেন্ট সেরাটাইটার। তারপরে যদি দেখি যে try to avoid ventilation and high flow oxygen, it is very good. আমরা দেখতেছি good outcome. We have tried to prevent the ventilation. কিন্তু some of the hospital ওরা বলতেছে they have the mixed experience. High flow oxygen তাদের কাছে তারা খুব একটা প্রিভেন্ট করতে পারছে না ইন্টুবেশনটা। So we do our best. So these are the guideline. We follow the guideline. We have very few medications actually here to treat the COVID-19 patient. Remdesivir some promising data. তো মর্টালিটি কোনো বেনিফিট নাই, কিন্তু ক্লিনিক্যাল আউটকামে the length of stay hospital is better. আপনার কোনো রোগীকে কি আপনি কনভালসেন্ট অ্যান্টিবডি দিয়ে ট্রিটমেন্ট করেছেন? হ্যাঁ, আমাদের পেশেন্টে আমরা মায়ো ক্লিনিকের সাথে, আমার হসপিটালে, আমার আরেকটা হসপিটাল ছিল সেন্ট জোসেফ হসপিটাল, ওরা মায়ো ক্লিনিক, FDA এবং ক্যাথলিক হেলথ সিস্টেম হসপিটাল, ওখানে আমরা কনভালসেন্ট সেরাটাইটার দিচ্ছি, কিন্তু উই আর ওয়েটিং ফর দ্য ডেটা। আমরা দুটো দেই, একটা হলো ডে 5, একটা day 10, until day 20. And then we are collecting the data, and every day we have to send the data to FDA. So because we are in the group of few ID physicians and critical care physicians, so we have to put the data every day, and there's one hospitalist. তার মানে আপনার কথা থেকে একটা জিনিস খুব, মানে যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, এখনো যেটা খুব ইম্পর্টেন্ট যে যখন আমরা হসপিটালে রোগী রিসিভ করব,
আমরা চেষ্টা করব যে রোগীর সিভিয়ারিটি কতটা সেটা দেখার জন্য, এবং যদি সেরকম সিভিয়ার না হয় রোগীকে রিঅ্যাসিওর করা, টেস্ট করা এবং সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করে বাসায় পাঠিয়ে দেওয়া একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং অবশ্যই যখন আমরা বাসায় পাঠিয়ে দেবো আমাদেরকে বলতে হবে যে এই রোগীকে আমরা ধরে নিচ্ছি যে কোভিড পজিটিভ, তাকে সেভাবে আইসোলেট করে রাখতে হবে, সেটা একটা জিনিস। আর যারা হসপিটালে ভর্তি হলো সেখানে সাপোর্টিভ ট্রিটমেন্টের কথা এসেছে, এবং আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলেছেন এবং সিডিসির গাইডলাইন থেকেও বলেছেন যে হাইড্রোক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন একসাথে ব্যবহার না করার জন্য। আমি আপনার ডাটা দেখেছি ডক্সিসাইক্লিনের সাথে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করেছেন সেফলি আসলে। একটা ব্যাপারে বাংলাদেশের চিকিৎসকরা যেটা দেখছে সেটা হলো যে অপেক্ষাকৃত অনেক ইয়াং পেশেন্ট যাদের কোনো সিগনিফিকেন্ট সিমটম কিন্তু হচ্ছে না, কিন্তু তাদের কিছু থ্রোম্বোএম্বোলিক প্রবলেম হচ্ছে, যেমন তাদের স্কিন র্যাশ হচ্ছে পায়ে কিংবা হাতে, প্যাস্টুলার র্যাশ হচ্ছে। অনেকেই দেখা যাচ্ছে যে স্কিনে ভ্যাসকুলার লিশন হচ্ছে বিভিন্ন জায়গায়। আরেকটা বড় রোগীদের পালমোনারি এম্বোলিজম হচ্ছে, স্ট্রোক হচ্ছে এবং মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হচ্ছে। অনেক রোগীর দেখা যাচ্ছে যে জ্বরের পরপরই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে। তো এদের এই রোগীদের বয়সও কিন্তু অপেক্ষাকৃতভাবে কম, এবং তাদের কিন্তু যে প্রি এক্সিস্টিং কন্ডিশন যেটার কথা আমরা বললাম কিছুক্ষণ আগে সেগুলো ছিল না। এই সিমটম গুলো কি আপনি নিউ ইয়র্কে এভাবে দেখেছেন? এই সিমটম গুলো যেন আমরা যখন পেশেন্ট আসছে, আমরা ইনিশিয়ালি উই থট ইট ইজ অল সাইটোকাইনিন স্ট্রং, কিন্তু আমরা দেখতেছি যে নো, ইট ইজ small. Initially we thought it is small vessels thrombosis, but ultimately দেখা যাচ্ছে যে it is not only a small vessel thrombosis, it is on even large vessel thrombosis. কিছুদিন আগে নিউ ইংল্যান্ড জার্নাল মেডিসিনে ওরা 5টা কেস প্রেজেন্ট করছে, মাউন্ট সাইনাই, I think that group that with large vessel thrombosis. So আমাদের পেশেন্টের, any patient with COVID in the hospital, we do anticoagulation. We give the anticoagulation. সব রোগীকেই দিচ্ছেন আপনারা, মানে সিভিয়ার সবাইকেই দিচ্ছেন অ্যান্টিকোয়াগুলেশন? যারা হসপিটালাইজ, ইয়েস, যারা হসপিটালাইজ ডিভিটি প্রোফাইলেক্সিস দিচ্ছে আমরা, যারা হসপিটালাইজ, যাদের সাসপেক্ট করে, যার ডি ডাইমার যদি দেখে, যা উই ফলো দ্য ডি ডাইমার আর মার্কার গুলো, যদি দেখে ডি ডাইমার, দেন উই গো ফর ফুল ডোজ অ্যান্টিকোয়াগুলেশন, এন্ড উই হ্যাভ সাম পেশেন্টস উই ফাইন্ড উইথ দ্য পালমোনারি এম্বোলিজম, so then we go for the full dose anticoagulation. Initially we go with prophylaxis, and then we go if needed full dose of anticoagulation plus solomedrol. স্টেরয়েডের কথাটা আমি একটু বলতে চাই, কারণ আমরা দেখেছি যে যে সমস্ত পেশেন্ট, অ্যাকর্ডিং টু ইভেন গাইডলাইন, কোভিড পেশেন্টস, মাল্টি অর্গান ফেইলিউর, সেপ্টিক শক, দে ডু বেটার উইথ দ্য লো ডোজ অফ corticosteroid. So there is some data যেটা নিয়ে গাইডলাইন সাজেস্ট করে, যাদের মডারেট সিমটমস, যেটা মডারেট টু সিভিয়ার সিমটমস, তাদের স্টেরয়েডের ব্যাপারে তারা বলতেছে দে আর নট এগেইনস্ট ইট অর ইন ফেভার অফ ইট। তারা বলতেছে যে ইউজ দ্য গাইডলাইন অ্যাকর্ডিং টু কেস বাই কেস। কিন্তু দেখা গেছে কিছু কিছু ফিজিশিয়ানস, কিছু কিছু হসপিটালস, নট কিছু, বেস্ট হসপিটাল, দে আর ইউজিং ইভেন মডারেট টু সিভিয়ার কেসেস solomedrol, and they like হেনরি ফোর্ড হসপিটাল, ওদের সাথে আমার কথা হয়েছে, হেনরি ফোর্ড, ওরা বলছে যে they are using that steroid even mild to moderate, not mild, moderate to severe cases. They could benefit it. So we are waiting for all those data to help. আমরা আরেকটা জিনিস দেখেছি যে খুব পুরনো একটা মেডিসিন যেটা আমরা হসপিটাল পেশেন্টকে দেই, ফ্যামোটিডিন, এবং যেটা পেপসিড নামে আমেরিকাতে বাজারে পাওয়া যায়। ফ্যামোটিডিন দেখা যাচ্ছে যে মডারেট এবং সিভিয়ার পেশেন্টের মর্টালিটি বেনিফিটে হেল্প করছে, এবং স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট রেট্রোস্পেক্টিভ ডাটা থেকে আমরা বলছি। ফ্যামোটিডিন সম্পর্কে আপনার কি মতামত? ফ্যামোটিডিন, যেমন আমার হসপিটালে ফ্যামোটিডিন ট্রায়াল শুরু করেছে, হ্যাঁ, যেমন আমার একটা বন্ধুই বলো যে লাস্ট উইকে ভর্তি হয়েছে, সো হি ওয়াজ ইন মডারেট, দেন হি হ্যাজ টু গো টু দ্য হসপিটাল বিকজ ইট টার্নস টু সিভিয়ার, এবং আমাদের হসপিটালে H2 ব্লকার দিয়ে আমরা শুরু করেছি ক্লিনিক্যাল ট্রায়াল। So there is some criteria, we know that there is some data, but we have to wait for the randomized clinical trial to say that what is the outcome. অনেক ধন্যবাদ। ডক্টর আলম, আমি একটা ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। আপনি ট্রিটমেন্টের ব্যাপারে আমাদেরকে খুব সুন্দরভাবে আলোকপাত করেছেন। সেটি হলো যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেটা একটা বড় সমস্যা আমি মনে করি যে আমরা খুব ঘনবসতিপূর্ণ দেশে আছি, এবং হাসপাতালেও
রোগীদের ডেন্সিটি অনেক বেশি। কোনো রোগী হসপিটালের করিডোরে থাকে। আম আমরা গতকাল কথা বলেছিলাম একজন বিশেষজ্ঞের সাথে এবং যে ব্যাপারটাতে গুরুত্ব দিয়েছিলাম সেটা হলো যে, বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় ডাক্তারদের মধ্যে ইনফেকশনের মাত্রা বেশি হচ্ছে এবং যেটি আশঙ্কাজনকভাবে বেশি। এমনিতেই বাংলাদেশের নার্স এবং ডাক্তারের পরিমাণ কম। সেখানে এটি কিন্তু খুবই উদ্বেগজনক। ওভারঅল ডাক্তার কিংবা আলাদা রোগীর প্রিভেনশন এর জন্য আপনি যদি আমাদেরকে কিছু বলতেন। আমি কালকে তোমার অনুষ্ঠান দেখেছি, খুবই ডক্টর তাজবির খুব সুন্দর করে বলেছে যে উই হ্যাভ টু সেভ দোজ ফিজিশিয়ানস, উই হ্যাভ টু সেভ দোজ হেলথ কেয়ার ওয়ার্কার্স, নার্সেস। আমাদের ডেন্সিটি এত বেশি, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাংলাদেশে লোক সংখ্যা এত বেশি, এত ডেন্সিটি, ইট ইজ টাফ, কিন্তু তারপরেও আমাদের করতে, উই হ্যাভ টু সেভ দিস হেলথ কেয়ার ওয়ার্কার্স। যদি আমরা এই হেলথ কেয়ার ওয়ার্কার সেভ না করতে পারি, হু উইল টেক কেয়ার? কারা এই আমাদের জনগোষ্ঠীকে ট্রিটমেন্ট দেবে, তাই না? তো তার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা আমরা দেখেছি, আমরা এখন যেটা ফেস করছি, শর্টনেস অফ পিপিই। আমি এগ্রি করি তাজবিরের সাথে, এনি হসপিটালে বাংলাদেশে গেলে কোভিড ইউনিয়ন আর নন কোভিড ইউনিয়নে ভাগ করা উচিত আসলে। আর তারপরে এই হেলথ কেয়ার ওয়ার্কার যারা আছে তাদের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো যে স্ট্রিক্ট ইনফেকশন কন্ট্রোলটা মেনটেন করা। বাংলাদেশে ইনফেকশন কন্ট্রোলের কনসেপ্ট এখন অনেক আগে থেকে অনেক ভালো হয়েছে। উই ডিড ওয়ান সেমিনার ইভেন ইনফেকশন কন্ট্রোল কয়েক বছর আগে বাংলাদেশে। উই গট ক্যাটস অ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে আমরা $40,000 পেয়েছিলাম, ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ছিলেন। আমরা ট্রাই করছি ওপেন করা যে ইনফেকশন কন্ট্রোলটা, অ্যান্ড দে হ্যাভ টু ডু দ্য ভেরি স্ট্রিক্ট ইনফেকশন কন্ট্রোল, যেটা আমরা বলি যে কিভাবে কোভিডটা ছড়াচ্ছে, যেমন it is spread with the nose, with the mouth, even with the eyes. So আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হলো ইনফেকশন কন্ট্রোলটা মেনটেন করতে হবে। প্রপার পিপিই যেটা আমরা বলি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, সেটা ইউজ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে। এবং শুধু তাই না, আমাদের ফেস মাস্ক, গগলস অথবা আই প্রোটেক্টর ইউজ করতে হবে, ফিজিশিয়ানদের জন্য বলতেছি। তারপরে বাংলাদেশের যে নার্স তাদের জন্য বলতেছি, যারা নাকি ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য পেশেন্ট, যারা ইনডাইরেক্ট কন্ট্যাক্ট তাদেরও লাইক সার্জিক্যাল মাস্ক ইজ এনাফ অথবা অন্য ধরনের মাস্ক ইউজ করতে হবে। আমরা যেটা করতে পারি যে উই হ্যাভ টু মেনটেন আওয়ার বেস্ট কমন সেন্স ফার্স্ট। কমন সেন্স ফার্স্ট, সেটা হলো যে মেনটেন ইউর ডিস্টেন্স ইজ ইট ইজ পসিবল। বাংলাদেশে সম্ভব না এটা 6 ফুট ডিস্টেন্স মেনটেন করা, কারণ আমরা জানি যে কোভিড, সো ফার উই নো দ্যাট ইট ইজ এ রেসপিরেটরি বর্ন ভাইরাস, ড্রপলেট ভাইরাস, তাই না? কিন্তু আমরা জানি না এটা ওরাল হয় কিনা, আই ডোন্ট নো দ্যাট, না? তো কারণ অনেক পেশেন্ট আছে জিআই সিমটমস নিয়ে আসতেছে, তাই না? সো মোস্ট ইম্পর্টেন্ট হলো সেটা হলো যে মেনটেন দ্য পিপিই, এবং এভরি হসপিটাল শুড হ্যাভ দেয়ার ইনফেকশন কন্ট্রোল পলিসি, and they are very strict about that policy. When anybody come to the hospital, they should follow these patients thoroughly from whole course, during the time of admission, during the course of hospitalization, and after hospitalization. They should have তাদের উচিত যে ভেরি স্ট্রিক্ট ইনফেকশন কন্ট্রোলটা প্রিভেন্ট করা, এবং হেলথ কেয়ার ওয়ার্কারদের সেম লাইক পিপিই প্রোটেকশন, আইসোলেশন অফ দ্য কোভিড পেশেন্টস, ট্রাই টু করা, যেটা নাকি আমাদের বাংলাদেশে যে কফিং স্নিজিং যেটা হয় সেটা যেন প্রোটেক্টেড ওয়েতে করে, এবং ডাক্তার যারা তাদেরকে অবশ্যই সেভ করতে হবে। আমাদের পর্যাপ্ত প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেগুলো সেটা প্রোভাইড করতে হবে ডাক্তারদের। তবে আমাদের হসপিটাল তো শুধু ঢাকাতেই না, আমাদের হসপিটাল যে পাবলিক সেক্টর যে সমস্ত হসপিটাল আছে, যেগুলো পেরিফেরি হসপিটাল, কোভিড সেখানেও যাচ্ছে। ইট ইজ এ সুনামি, কোভিড ইজ কামিং, লাইক ইট ইজ সুনামি ইজ কামিং, সো উই হ্যাভ টু প্রিপেয়ার এভরিওয়্যার। সো আমাদের যতটুকু রিসোর্স আছে বাংলাদেশে তার মধ্যে কাজ করতে হবে। তার মানে সেটা হলো যে প্রোটেক্টিভ ইকুইপমেন্টস যেটা, তারপরে গগলস, তারপরে ফেস মাস্ক, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ, নট লাইক আউটসাইড জেনারেল পাবলিকদের তাদের হোমমেড বাসার তৈরি গ্লাভস ইউজ করতে পারে, তাদের দরকার নেই সার্জিক্যাল মাস্ক ইউজ করা। তো আমাদের ইম্পর্টেন্ট হলো যে টু সেভ দিস ইয়াং ফিজিশিয়ানস অর এনি ফিজিশিয়ানস বাংলা জানে COVID-19 অ্যাক্টিভলি ইনভলভ, তাদের N95 মাস্ক যারা নাকি ডিরেক্টলি ইনভলভ করতেছে, যদি ট্রাই টু অ্যাভয়েড অ্যারোসলাইজড প্রসিডিওর, যেটা ব্রঙ্কোস্কোপি যখন ইন্টিউবেশন করতে হচ্ছে, দেন দে টু হ্যাভ টু গিভ দেম উইথ এয়ার কন্ট্রোল রুম, রাইট, এয়ার কন্ট্রোল রুম। তারপরে they have to wear the N95 mask. Not all physician has to wear the N95 mask.
সার্জিক্যাল মাস্ক ইজ এনাফ, কিন্তু যখন নাকি ডিরেক্ট কন্ট্যাক্টে আসতেছে প্রসিডিউর তখন N95। সো যেটা করতে হবে সেটা হলো যতটুকু সম্ভব সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা বাংলাদেশে। তারপরে তোমার যখন পেশেন্ট আসবে তাকে সেফ করা, প্রোটেক্ট করা, এবং যতক্ষণ পেশেন্ট হসপিটালে থাকবে strict maintain of the hospital policy. Hospital and government has to come together with the আরো তোমার প্রাইভেট হসপিটাল গুলো একসাথে, they should have unified একটা, আমি দেখেছি তাদের গাইডলাইন, COVID-19 এর গাইডলাইন, বাংলাদেশের গাইডলাইন দেখেছি, ইজ ভেরি নাইস, বাট আমি দেখেছি সেখানে ইনফেকশন কন্ট্রোলটা খুব একটা বেশি নাই। সো দে হ্যাভ টু কাম টুগেদার, এবং তাদের করা উচিত এই ইনফেকশন কন্ট্রোলটা টু সেভ দিস হেলথ কেয়ার ফর ওয়ার্কার্স। অনেক ধন্যবাদ ডক্টর আলম। আমাদের আলোচনা থেকে কয়েকটা ব্যাপারে আমরা খুব পরিষ্কার ধারণা পেলাম। আমরা সবাই জানি যে এই রোগের ভ্যাকসিন এখনো আবিষ্কৃত হয়নি, এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমাদের যে জিনিসটি খুব দরকার সেটি হলো, আমরা জানি কিছু ডেজিগনেটেড কোভিড হসপিটাল হয়েছে, কিন্তু যখন এই রোগের সুনামি সব জায়গায় ছড়িয়ে যাবে, সরকারি কিংবা বেসরকারি সব হসপিটালেই এই রোগী আমরা দেখতে পাবো। এবং আমরা কথা বলেছি যে প্রত্যেকটা হসপিটালে কোভিড এবং নন কোভিড এলাকা থাকা উচিত। একটা জিনিস যেটা খুব দরকার সেটা হলো যে ইউনিভার্সাল প্রিকশন নেওয়া প্রত্যেকটা ডাক্তারের এবং প্রত্যেকটা নার্স বা হেলথ কেয়ার ওয়ার্কারের, যেটা খুবই দরকার। রোগীদের জন্য বা বাইরে যারা আছে তাদের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই দরকার। এবং আমরা দেখছি যে এখন আমেরিকাতে রোগীর পরিমাণ কমে যাচ্ছে, কারণ আমরা সামাজিক দূরত্ব বজায় রাখছি এবং ফান্ডামেন্টাল কিছু জিনিস মেনে চলছি, যেটা বেসিক্যালি ইউনিভার্সাল প্রিকশন। এর পাশাপাশি আমরা বলেছি যে যে সমস্ত রোগীরা সিমটোম্যাটিক, যদি টেস্ট নাও থাকে ধরে নিতে হবে যে তাদের কোভিড ইনফেকশন হয়েছে, এবং টেস্টের ব্যবস্থা করতে হবে তাদেরকে as soon as possible। ডক্টর আলম আমাদেরকে বলেছেন যে যে সমস্ত ট্রিটমেন্টের কথা আমরা শুনেছি, হাইড্রোক্সিক্লোরোকুইন, রেমডেসিভির, ট্রিটমেন্টই কিন্তু সম্পূর্ণভাবে প্রমাণিত হয়নি যে এগুলো কার্যকর। কিন্তু যে সমস্ত রোগী খুবই মারাত্মক অবস্থায় আছে, ভেন্টিলেটর আছে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে অনেকটা শেষ রক্ষা হিসেবে। ডক্টর আলম বিশেষভাবে বলেছেন যে ডাক্তারদের সেফটি প্রিকশন বিশেষভাবে নেওয়ার জন্য। এর বাইরে ডক্টর আলম, আমি আপনাকে জিজ্ঞেস করবো, আর কি কিছু বিশেষভাবে আপনি বলতে চান আজকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন? বলতে চাই যে থ্যাংক ইউ আতিক, আমাদের দরকার এই সমস্ত অনুষ্ঠান করার জন্য, যাতে আমরা টু ডিসিমিনেট দ্য ইনফরমেশন সবাইকে বলতে পারি। থ্যাংক ইউ এগেইন। কিন্তু আমার কথা হলো যে বাংলাদেশে আমি একটা ছোট্ট ঘটনা বলবো, সেটা হলো আমাদের এক ডাক্তার, ইয়াং ফিজিশিয়ান, সে আমাকে একদিন কল করলো যে তু ভাই, আমার আব্বা খুব সিক। কি হয়েছে? জ্বর, সর্দি, কাশি কয়েকদিন ছিল, এখন সিভিয়ার শ্বাসকষ্ট। তো নিয়ে গেল হসপিটালে। তো ওরা বললো যে তোমার পালস তো ঠিক আছে, তুমি চলে যাও, কিন্তু তার কিন্তু আন্ডারলাইন কন্ডিশন গুলো ছিল। তারপর সে চলে আসলো বাসায়, কিন্তু তারপর দিন আবার যেতে হলো হসপিটালে, শ্বাসকষ্ট। আমি বললাম আবার যাও হসপিটালে, কিন্তু 24 আওয়ার্স এর মধ্যে সে মারা যায়। কিন্তু আমার কথা হলো, ওরা একই বাসায় 6 জন মানুষ থাকে। ওর আব্বা মারা গেলেন, দেন ওর ভাইটা খুবই সিক হয়ে যায়, বড় ভাই। তারপরে সে হসপিটালাইজ, তারপরে ওর বোন, ওর মা, মানে হোল ফ্যামিলি সাফার করতেছে। এবং এটা শুধু ওই না, আমি শুধু এই কারণে এই কথাটা বললাম যে জামাইকাতে এরকম অনেক হান্ড্রেডস অফ ফ্যামিলি আছে এই সাফার করতেছে। এবং বাংলাদেশে আমি শঙ্কিত যে বাংলাদেশে এই জিনিসটা হতে পারে, যেহেতু সুনামি আসতেছে, আমরা যদি প্রিকশন না নেই, আমাদের অনেক বড় ক্ষতি হতে পারে। তো সবচেয়ে বড় কথা হলো হসপিটাল গুলোকে অবশ্যই ইনফেকশন, যেটা তুমি বললে ইনফেকশন কন্ট্রোল পলিসি মেনটেন করতে হবে। আননেসেসারি অ্যাডমিশন গোয়িং টু দ্য কোভিড পেশেন্ট, সেটা বন্ধ করতে হবে। তারপরে ভিজিটিং নো ভিজিটর অ্যালাউড অ্যাকচুয়ালি আমাদের হসপিটালে কোভিড পেশেন্টদের জন্য। তারপরে যদি আমরা স্ট্রিক্ট পলিসি মেনটেন করে আমাদের সবার একাত্মতা একসাথে যদি আমরা সবাই মিলে কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় উই উইল ওভারকাম। আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবো এবং আমাদের সুন্দর ভবিষ্যৎ আমরা দেখতে পাবো। অনেক ধন্যবাদ আলম ভাই আজকে এসে আশার বাণী শোনানোর জন্য, এবং আপনার যে ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স নিউ ইয়র্কে ইনফেকশাস ডিজিজ ট্রিট করেছেন আপনি এবং করছেন, বাঙালিদেরকে আপনি যে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন,
আপনার কাছে আমরা সবাই ঋণী। যেখানে যেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।